বন্ধুরা, পাঁচফোড়ন উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের সেই কাঙ্ক্ষিত ভিডিওতে আজকে আপনাদেরকে স্বাগত। আমি যে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি সেই কথাগুলো জিস্ট নোট ডাউন করে রেখেছি আমার এই খাতাটার মধ্যে। আমি নোট করে রেখেছি কারণ বলতে বলতে হয়তো কোনো কোনো পয়েন্ট মিস করে যেতে পারি, সেই জন্য আমি খাতাটা লিখে রেখেছি। এই ভিডিওটার আমি একটা নামকরণ করতে চাই, একটু ভাবতে হবে। আপনারা পরে অবশ্যই কমেন্টে জানাবেন নামটা কেমন হলো। আমরা আন্দোলন করেছি, আমরা কেস করেছি। এখন এই আন্দোলন এবং কেসের ফলে আমরা কি পেয়েছি বা কি পাইনি তারই একটা বিস্তারিত বিবরণ আপনাদেরকে আমি দেব। এইবার প্রথমেই আসি, আমরা এত কিছু করেছি, আন্দোলন কেস সমস্ত কিছু করে ব্যর্থ, সবেতেই ব্যর্থ। তার কারণ হিসেবে প্রথমে আমরা কি বলতে পারি? কেউ বলবে আন্দোলন করা হয়েছে তাই জন্য সমস্ত কিছু শেষ, সরকার আন্দোলনের পক্ষপাতী নয় তাই সব শেষ। আবার কেউ বলবে কেস করে শুধু টাকাই নেওয়া হয়েছে, লাভের লাভ কিছুই হয়নি। এটা আমার একার মনের কথা না, এটা সকল পার্শ্ব শিক্ষকদের মনের কথা। এইবার এই যে আন্দোলন যখন হয় বা কেস যখন হয় বা কোনো একটা মুভমেন্ট যখন হয়, 100% পার্শ্ব শিক্ষকের মধ্যে প্রেজেন্ট থাকে কত শতাংশ? মেরে কেটে 5%। আর বাকি 95% যে সমস্ত পার্শ্ব শিক্ষক বা শিক্ষিকারা আছেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব ঝড় তোলেন। এটা আমি আগেও আপনাদেরকে বলেছি, এখনো বলছি এবং ভবিষ্যতেও বলবো। এইবার আপনাদেরকে কয়েকটা তথ্য দিই। আমি আগে কয়েকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি, তথ্যগুলো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া থাকবে, মানে তার যে ডকুমেন্ট সমস্তগুলো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া থাকবে। এই ভিডিওর শেষেও কিন্তু ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব। যে বিষয়টা নিয়ে প্রথমে আসবো, আমাদের চাকরি, বেশিরভাগ পার্শ্ব শিক্ষকের চাকরি হয়েছিল 2004 সালে, এটা তো আপনারা সবাই জানেন। 2011 সালে, 2009 সালে, 2010 এবং 2007 এরকম কিছু কিছু সময়েও বেশ কিছু পার্শ্ব শিক্ষক নিয়োগ হয়েছে। যারা 2004 সালে জয়েন করেছেন তারা ওই 22 বছর মতো চাকরি করছেন। এইবার এই যে পার্শ্ব শিক্ষক আন্দোলন, তার মধ্যে বেশিরভাগ নেতৃত্ব সরকারি পোষ্য নেতৃত্ব যারা আছে তাদের কথা বাদ দিয়ে বলছি অবশ্যই, এই সরকারি পোষ্য নেতৃত্বরা বাদ দিয়ে বাকি যত নেতৃত্ব আছে তারা কিন্তু তাদের সবটুকু দিয়ে কিন্তু এই পার্শ্ব শিক্ষকদের উন্নতিকল্পে সে আন্দোলন করে হোক, কেস করে হোক, চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রথমে আপনাদেরকে বলি, যখন 2004 সালে পার্শ্ব শিক্ষকদের জয়েনিং হলো তার ঠিক 6 মাস পরে, আগে আপনারা জানেন আমি যখন জয়েন করেছি 2007 সালে, তখনও কিন্তু আমি জানি যে প্রতি বছর আমাদের রিনিউয়াল হতো। কিন্তু 2004 সালে যারা জয়েন করেছিলেন তাদের 2005 সালে, 2004-এর শেষের দিকটা, নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ জয়েনিং হয়েছিল। এইবার তাদের যখন 6 মাস কমপ্লিট হলো 2005 সালে, কোনো একজন ভুতুড়ে আলেমা খাতুন কেন বলছি, কারণ ভবিষ্যতে তার সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়েছিল, তা খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, সেই আলেমা খাতুন কেস করেছিলেন, তার ফলে কিন্তু পার্শ্ব শিক্ষকদের চাকরিটা চলে গিয়েছিল, এটা নিশ্চয় আপনারা জানেন। তখন কৃষ্ণনগরের বুকে প্রবল আন্দোলন করেছিলেন শামীম বাবু, এবং সেই আন্দোলনের ফলে আজকে এই যে পরে 2007 থেকে 11 পর্যন্ত নিয়োগ বা 2004 সালে যারা ছিলেন তাদের চাকরির যে নিশ্চয়তা, তাদের চাকরিটা টিকে যাওয়া, সবটাই কিন্তু তার ফসল। তাহলে আন্দোলন করে কিছু হয় না তা নয়। পরে আসছি, এর পরের বিষয়ে পরে আসছি। এরপরে 2013 সাল, তখন
সরকার একটা নতুন ফ্যাকড়া তুললো, পার্শ্ব শিক্ষকদের কিভাবে ছাঁটাই করা যায়। তার আগে কিন্তু আমরা অবশ্যই জেনে গেছি যে আমাদের 6 মাস থেকে 3 বছরের মধ্যে স্থায়ীকরণ করতে হবে। তৎসত্ত্বেও সরকার থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হলো, যাদের ট্রেনিং নেই তাদেরকে ছাঁটাই করা হবে। অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের ট্রেনিং নেই, পার্শ্ব শিক্ষকদের কিন্তু ছাঁটাই করতে হবে। তখন একটি কেস হলো যাতে আমাদের ট্রেনিং করানো হয়, এবং সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ 2013 সাল থেকে 2017 সাল পর্যন্ত সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ চললো, কেস চললো। সিঙ্গেল বেঞ্চে যেটা যেটা হলো আমাদের পার্শ্ব শিক্ষকদের স্বামীবাবু করেছিলেন, পার্শ্ব শিক্ষকরা জিতলেন। তারপর ডিভিশন বেঞ্চে পার্শ্ব শিক্ষকরা জিতলেন। তারপরে সেটা কোর্ট অফ কন্টেম্প্ট করা হলো। কোর্ট অফ কন্টেম্প্টের পরেও যখন সেই কেসটায় পার্শ্ব শিক্ষকদের ট্রেনিং দেওয়ানো হচ্ছে না, সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, তখন কিন্তু শামীমবাবু কেসটা চালিয়ে গেলেন 2019 সাল পর্যন্ত। ততদিনে চালালেন কেন না, যেন আমাদের এই ট্রেনিংটা শেষ হয়। 2019 সালে আমাদের ট্রেনিং শেষ হলো। এরপরে ওই যে আপনাদেরকে বললাম, আমি লিখে রেখেছি। এরপরে আরেকটা মামলার তথ্য দিই, মেটারনিটি মামলা। এই মেটারনিটি লিভ আমরা পার্শ্ব শিক্ষকরা তো প্রথম থেকে পেতাম না। তা পার্শ্ব শিক্ষক মহিলা যে পার্শ্ব শিক্ষিকারা আছেন তাদের কি মেটারনিটি লিভের দরকার ছিল না? অবশ্যই দরকার ছিল। সেটাও কিন্তু একটি কেস করে পাওয়া, এবং সেই কেসটা হয়েছিল 2007 সালে। নদিয়া জেলা প্যারা টিচার অ্যাসোসিয়েশনের ব্যানারে সেই কেসটা হয়েছিল, এবং সেই কেসটা পার্শ্ব শিক্ষকদের হিতে যায়। তার ফলে পার্শ্ব শিক্ষকদের কিন্তু এই মেটারনিটি লিভটা চালু হয়। এরপরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের কারোর মাথাতেই আসেনি, ইপিএফ ব্যাকলগ, অর্থাৎ জয়নিং ডেট থেকে। আমরা তো ইপিএফ পেয়েছি একটা, যেন আমরা জয়নিং ডেট থেকে ইপিএফটা পাই। সেই ব্যাকলগের মামলা 2017 সাল থেকে চলছে। এই 2017 সাল থেকে এখনো চলছে। সিঙ্গেল বেঞ্চে রায় বেরোলো, ডিভিশন বেঞ্চে রায় বেরোলো, সবটাই পার্শ্ব শিক্ষকদের পক্ষে। এইবার যখন পার্শ্ব শিক্ষকদের পক্ষে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের রায় বেরোলো, সেই রায়টা সরকার মানতে চায়নি। কারণ এতগুলো পার্শ্ব শিক্ষক, তখন পার্শ্ব শিক্ষকের সংখ্যা 50,000-এর কাছাকাছি। তখন ওই পার্শ্ব শিক্ষকদের অত টাকা সরকার দিতে চায়নি বলে সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্টে যাওয়ার উদ্দেশ্য কি? এসএলপি করলো। সরকার পক্ষের বক্তব্য হচ্ছে আমরা এইটা দিতে চাই না, কিন্তু সুপ্রিম কোর্ট সেইটা খারিজ করে দিল, বলল না, এই ব্যাকলগ নিয়ে ডিভিশন বেঞ্চে যে রায় আছে সেই রায়টাই কার্যকরী হবে। কিন্তু সরকার তো দেবে না। সরকারের একটাই উদ্দেশ্য, যেন তেন প্রকারেণ পার্শ্ব শিক্ষকদের মেরে ফেলা। পরিষ্কার সোজা বাংলা ভাষায় বলে মেরে ফেলা। তার ফলে কি হলো? তার ফলে দিচ্ছে না বলে আবার একটি কেস করা হলো। কি না, কোর্ট অফ কন্টেম্প্ট, ওই যাতে চালু করানো হয়। যেভাবে ইপিএফ কেসটা, যেভাবে ওই আমাদের ট্রেনিং এর কেসটাকে আবার কোর্ট অফ কন্টেম্প্ট করে ট্রেনিংটা করানো হলো, সেই উদ্দেশ্য নিয়েই করা হলো। কিন্তু সরকার তো দিচ্ছে না। ইতিমধ্যে কি হলো, আমাদের তৎকালীন এসপিডি উনি কি করলেন, এই ইপিএফটা যাতে না দিতে হয় পার্শ্ব শিক্ষকদের, তখন তিনি শ্রম দপ্তরের কাছ থেকে আরেকটি রায় নিয়ে আসলেন ইপিএফ এক্সামশনের জন্য, যাতে দিতে না হয়। পরিষ্কার বাংলা ভাষায় পার্শ্ব শিক্ষকদের ইপিএফ দেবে না, তাই জন্য একটি রায় নিয়ে আসা হলো। এবার সেই রায়ের বিরুদ্ধে শামীমবাবু আরো একটি কেস করেন, এক্সামশন কেস। এরপরে আসছি আরেকটি কেসের ব্যাপারে। আপনারা সবাই জানেন, অনলাইনে পার্শ্ব শিক্ষকদের বাধ্য করা হচ্ছিল চাইল্ড রেজিস্টারের কাজ করার জন্য। এবার পার্শ্ব শিক্ষকদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে অনলাইনে কাজ করার জন্য। তখন কিন্তু আবার একটি মামলা হয় এই অনলাইনে চাইল্ড রেজিস্টার না করার জন্য, এবং সেই মামলাতেও কিন্তু পার্শ্ব শিক্ষকদের জয়লাভ হয়, এবং সেই মামলাটিও করেছিলেন শামীমবাবু। আপনাদেরকে বলে দিচ্ছি সেই মামলাটা কত সালে হয়েছিল। সেই মামলাটি হয়েছিল 2022 সালে। 2022 সালে চাইল্ড রেজিস্টারের মামলাটা হয়। সেখান থেকে আমরা যখন জিতে এসেছি, তারপরে আপনারা খেয়াল করবেন লাস্ট 2-3 বছর কিন্তু আমাদের আর চাইল্ড রেজিস্টারের কাজ আসছে না। খেয়াল করে দেখবেন, চাইল্ড রেজিস্টারের কাজ কিন্তু আসছে না। এটাও কিন্তু মামলার ফসল। এরপরে আসছি পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতির পদমর্যাদা কেস। অর্থাৎ সঞ্জয় বাবুরা
গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের বেতন বৃদ্ধি হচ্ছে, অথচ পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে না, এই মর্মে একটি কেস করেছিলেন। সেই কেসটা যখন হয়, সেই কেসটা কত সালে হয়েছিল? এই কেসটিও হয়েছিল 2022 সালে। এই কেসটি করার ফলে কিন্তু এই আপনারা আগে থেকেই জানেন, অনেক অনেক ভিডিও, আমার অনেক পুরনো ভিডিও যারা দেখে থাকবেন তারা দেখবেন জয়দেব গিরিবাবু, তিনি বর্তমানে বেঁচে নেই, তিনি বলতেন বিকাশ ভবনটা একটি ঘুঘুর বাসা, ওখানে সবসময় এই গ্রুপ সি গ্রুপ ডি বা অফিস কর্মচারী যারা আছেন তারা নিজেদের ভাতাটা বৃদ্ধি করে নিচ্ছেন। পার্শ্ব শিক্ষকরা একদিকে আন্দোলন করে চলেছে, একদিকে কেস করে চলেছে, আর ভাতা বৃদ্ধি হয়ে যাচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি। কিন্তু কিন্তু এখানেই একটি একটি কজ, কিন্তু কি হলো, এই যে পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন সমিতির যে কেসটা, পদমর্যাদা কেস, এই কেসের জন্য কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি দের বেতনটা আটকে আছে। নয়তো আজকে পার্শ্ব শিক্ষকরা এই 10,000 13,000-এ পড়ে থাকতো, আর গ্রুপ সি গ্রুপ ডির মাইনেটা 40,000 50,000 হয়ে যেত, হতে পারতো। বিচিত্র কিছু না, 2022 সাল তো, আর এটা 2026 সাল, মানে 4 বছর। 4 বছরে পার্শ্ব শিক্ষকদের কিছু না বাড়লেও তাদের এতদিনই বেড়ে যেত, কারণ তারা 18,000 থেকে 25,000-এর মধ্যে নিজেদের মাইনেটা করে নিয়েছিল। কিন্তু আপনারা একবার ভাবুন তো, কেসের ফলে যখন তাদের মাইনেটা আটকে গেল, এবার সমগ্র শিক্ষার নীতি দাঁড়ালো পার্শ্ব শিক্ষক সহ এসএসকে এমএসকে তারপরে স্পেশাল এডুকেটর শিক্ষাবন্ধু সকলের মাইনে বাড়াতে হবে একসঙ্গে, বা সকলের ফাইল একসঙ্গে যাবে, এই একটা ওরা ঠিক করলো। এইবার আন্দোলন করবে, কেস করবে সমস্ত পার্শ্ব শিক্ষকরা, গ্রুপ সি গ্রুপ ডি ওরা বসে থাকবে কেন? খেটে মরবে পার্শ্ব শিক্ষকরা, আর গ্রুপ সি গ্রুপ ডি বসে বসে হাতের উপর হাত তুলে পায়ের উপর পা তুলে তাদের মাইনেটা বাড়িয়ে যাবে। আমাদের 1,000 বেড়েছে, তাদের 1,000 বেড়েছে, নয়তো তাদের তো আর অনেক হাজার বেড়ে যেত যদি তাদেরকে এর মধ্যে কেস দিয়ে আটকে না রাখা যেত, হতে পারতো তো। ভাববেন ভাববেন আর যদি মনে করেন যে আমার এই কথাগুলো ভুল, তাহলে ডকুমেন্ট গুলো দেখবেন, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে ডকুমেন্ট গুলো দেখবেন, এখনো বাকি আছে, এখনো অনেক কিছু বলার বাকি আছে। আর এই যে আমাদের সমগ্র শিক্ষার যত কর্মচারী আছে তাদেরকে নিয়ে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ, তারা এসএসকে এমএসকে দের নিয়েছে, কারণ এসএসকে এমএসকে দের মধ্যেও কিন্তু বেশ কিছু সংখ্যক আছে প্যারা টিচার, তারা যদি আন্দোলনে না আসে ফসলটা কিন্তু তারা পাবে, যদি আমরা কোনো ফল বার করে আনতে পারি তারা কিন্তু পাবে সেটা। কেন তারা আসবে না? কেন তারা কোনো কিছু করবে না? উপস্থিত হয় না? পার্শ্ব শিক্ষকরা কজন উপস্থিত হয়? এসএসকে এমএসকে বা শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটর ওরা উপস্থিত হন। স্পেশাল এডুকেটর তারা কি করলো? তারাও কিন্তু কেস করেই তাদের স্থায়ী ঠিকানাটা করে নিল স্কুলে, কেস করেই করলো। কেস নিয়ে যারা ব্যঙ্গ করেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলি, তারাও কিন্তু কেস করে করলো। আর ওই যে লাস্টে রিসেন্ট ডিএ বের হলো, মানে ডিএর মামলার রায় বের হলো, আগে তো সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সব হয়েছে, তারপরে সুপ্রিম কোর্ট থেকে রায় এসছে। সেই রায়টাকে কার্যকরী করার জন্য ভাস্কর ঘোষ বাবু কি করলেন না, তাদের যারা যত সরকারি কর্মচারী আছে সেখানে কিন্তু শুধু টিচার বলে ভাগ নেই, শুধু টিচাররাই পাবে সেরকম কোনো ভাগ নেই, তাহলে সেটা তো একটা খিচুড়ি আন্দোলন। তাদের সকলের জন্য কিন্তু করেছেন উনি, সকলকে নিয়ে করেছেন। এবং এই যে বৃদ্ধিটা হয়েছে 25% যে ডিএ বৃদ্ধির ঘোষণাটা হয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র টিচাররা পাবে না, ডি গ্রুপ সি গ্রুপ যত সরকারি কর্মচারী আছে সবাই পাবে। এই যে কথাগুলো বললাম এইগুলো হলো কেসের পক্ষে যারা কথা বলেন তাদের জন্য। এবারে আসি আন্দোলনকারীদের পক্ষে। আন্দোলন করলেই যে সমস্ত কিছু পাবো অন্তত এই সরকারের আমলে, এরকম ভাবার কোনো কারণ নেই। কারণ 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের, শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের যে কি বিশাল আন্দোলন হয়েছে সেটা আপনারাও জানেন, আমিও জানি। এই যে পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের মধ্যে টোটাল প্রায় 2 দফা মিলিয়ে, মানে 2019 সাল এবং 2021 সালের মধ্যে 2 দফা মিলিয়ে অন্তত পার্শ্ব শিক্ষকদের 100 দিনের ওপরে আন্দোলন হয়েছে। এবং সেই আন্দোলন প্রচুর সাড়া ফেলেছিল দেশে বিদেশে বিভিন্ন জায়গায়,
প্রচুর সাড়া ফেলেছিল। সেই সময় 40 দিন কি তার কিছু বেশি, মোটামুটি কম বেশি 40 দিন অনশন আন্দোলনও হয়েছিল ওই 100 দিনের মধ্যে। কি পেলাম আমরা? কি পেলাম? কিছুই পাইনি। তারপরে ডাক্তার আন্দোলন করলেন, কি পেলেন? আশা কর্মী, আইসিডিএস কর্মী, এই তো কিছুদিন আগে তারা আন্দোলন করলেন, কি পেলেন? দেখুন, সবার আগে বুঝতে হবে এই সরকার কিন্তু আন্দোলন করে এই জায়গায় এসেছে, তাই আন্দোলনকে কিভাবে দমাতে হয় এই সরকার খুব ভালোভাবে জানে। সেই একই রকম ভাবে কোর্টের রায়কেও পাত্তা দেয় না, কোর্টের রায়কেও পাত্তা দেয় না। তবুও যেটুকু আদায় হয়েছে কোর্ট কেস করেই হয়েছে। আজকে যে ডিএটা দিয়েছে না, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার এসেছিল এবং সেটা কার্যকরী করার জন্য ভাস্কর বাবু এবং বেশ কিছু কর্মচারী তারা স্কুল বয়কট করার জন্য, ধর্মঘট করার জন্য আজকে এই ডিএটা দিতে তিনি বাধ্য হয়েছেন। আমাদের পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে সেটা হয়। এই আমাদের ঐক্যমঞ্চের কর্ণধার ভগীরথ বাবু অনেকবার বয়কটের কথা বলেছেন। 100% বয়কট কবে হয়েছে? আমাদের বঞ্চিত মঞ্চ একবার দুবার বয়কট ডেকেছে। 100% বয়কট কবে হয়েছে? উল্টে বয়কটের সময় কি হয়েছে? যে সমস্ত পার্শ্ব শিক্ষক বা পার্শ্ব শিক্ষিকারা বয়কট করেছেন, স্কুলে যাননি, তাদের বেতন কাটা গেছে। এই তো 4 টাকা বেতন, তার থেকে যদি এবার কেটে নেওয়া হয় কি থাকে? পরিষ্কার বাংলায় বলে এই সরকার কিভাবে আন্দোলনকে দমাতে হয় খুব ভালোভাবে জানে। শুধুমাত্র কেস করেও কিছু হবে না, শুধুমাত্র আন্দোলন করেও কিছু হবে না, যা করতে হবে দুটো একসাথে করতে হবে। তাই আজকে যারা শুধু আন্দোলন বলছেন আর আজকে যারা শুধু কেস বলছেন তাদের কোনো কথাই ঠিক নয়। যদি জিততে হয়, জীবনে কিছু আদায় করতে হয় অন্তত এই সরকারের আমলে, তাহলে দুটোই দরকার, আন্দোলনও দরকার, কেসও দরকার। আজকে ডাক্তাররা কতদিন আন্দোলন করেছিলেন, তারা কি পেয়েছেন? 10টা যদি দাবি থাকে একটা কি দুটো পেয়েছেন, সবগুলো কি পূরণ করতে পেরেছেন? পারেননি। আইসিডিএস আশা কর্মীদের কিছুদিন আগে ভয় দেখিয়ে উঠিয়ে দেওয়া হলো। আবারও বলছি, এই সরকার সব থেকে ভালো জানে কিভাবে আন্দোলনকে দমন করতে হয়। সেই জন্য বলছি, সবাই সব বিভেদ ভুলে এখন কি আন্দোলন কি কেস। আর এতগুলো যে কেস, এতগুলো কেসে আমরা জয়লাভ করেছি, আপনাদেরকে আগেও বলেছি আলেমা খাতুনের কেসটা ছিল বলে আজকে চাকরিটা আমরা করতে পারছি। ডিএলএড মামলা, সেটাও আমরা জিতেছি, তার জন্য আমাদের ডিএলএডটা হয়েছে। ব্যাকলগ এখনো চলছে, সুপ্রিম কোর্ট থেকে জিতে এসেছি, সেটাও এখনো চলছে। চাইল্ড রেজিস্টারের জন্য আমার চাইল্ড রেজিস্টার এখন করতে হয় না। পদমর্যাদা কেস, এই যে এতগুলো কেস, তার সঙ্গে মেটার্নিটি ধরতে হবে, এতগুলো কেস করতে খরচা তো হয়েছে। সেই খরচাগুলো কি কোনো একজন পার্টিকুলার ব্যক্তি যিনি কেস করছেন তিনি তার নিজের পকেট থেকে দেবেন? আপনারা একবার ভেবে দেখুন তো, একটা কেস দীর্ঘদিন ধরে চললে তার কত টাকা খরচ হয়, কত টাকা উঠেছে আর কত টাকা খরচ হয়েছে একবার নিজেরা চিন্তা ভাবনা করে দেখুন। 2005 সাল থেকে বিভিন্ন কেস চলছে। এই যে স্ট্যাটাস কেস সম্পর্কে খুব কথা হচ্ছে, স্ট্যাটাস কেস কি হলো? হ্যাঁ, স্ট্যাটাস কেস হেরে গেছে। 100% জেতার ক্ষমতা সবার সবকিছুতে থাকে? একটা স্ট্যাটাস কেস হেরেছে, ব্যাকলগ জিতেছে। স্ট্যাটাস কেস হেরেছে, আলেমা খাতুনের কেস জিতেছে। স্ট্যাটাস কেস হেরেছে, চাইল্ড রেজিস্টার জিতেছে। স্ট্যাটাস কেস হেরেছে, পদমর্যাদা কেস চলছে, যার ফলে ডি গ্রুপ সি গ্রুপ এদের মাইনে বাড়ছে না, আটকে আছে। তাহলে কেস চালাতে তো একটা খরচা হয়। একটা কেস হেরেছে, বা ধরুন সমকাজে সমবেতন, ওটার রেজাল্ট আমি জানি না, আমি মনে হয় ওটাও হেরেছে। তাহলে এই যে দুটো কেস হেরেছে, এই দুটো কেস যে কন্টিনিউয়াসলি এতগুলো বছর ধরে চলেছে, তার খরচা নেই? কে দিয়েছে? কত টাকা দিয়েছে? দিয়ে হয়তো কেউ দিয়েছে, 30-40 লাখ টাকা নাকি উঠেছে, ধরে নিলাম, মেনে নিলাম। তো এই যে এতগুলো কেস, ইপিএফ
ব্যাকলগ যখন সুপ্রিম কোর্টে গেল তখন টাকা তোলা শুরু হলো, তার আগে তো আমি তো দেইনি, আমি স্ট্যাটাস কেসেও কোনোদিন টাকা দেইনি, তার আগে আমি এত এত সম্পর্কে কিছু জানতাম না। ওই যে সোশ্যাল মিডিয়া যবে থেকে করতে শিখলাম তবে থেকে একটু একটু করে জ্ঞান আসতে শুরু করলো, তবে তবে একটু একটু জানতে শিখলাম, এই 8-10 বছর, তার আগে এত কিছু জানতাম না। তাহলে এইভাবে কেন একজন কিছু করলে আর একজন পা টানে, কেন টানে? কোনো কি যুক্তি আছে? আজকে যদি আমরা সবাই মিলে দল বেঁধে সংঘবদ্ধ হয়ে একটা কাজ করি তাহলে তো আমাদের ক্ষতি কিছু নেই, লাভ ছাড়া। সে ছোটবেলাকার গল্পের মতো, যে ছোটবেলায় বাবা তার ছেলেদেরকে বলেছিল 1 বোঝা করে লাঠি ভাঙো, ছেলেরা কেউ পারেনি 1 বোঝা লাঠি একা একা ভাঙতে, যখন তাদেরকে একটি একটি করে লাঠি দেওয়া হলো তারা ভাঙতে পারলো। তাহলে একতাই বল, সেটা আমরা ছোটবেলায় শিখেছি, এখনো আমরা বাচ্চাদেরকে পড়াই, কিন্তু আমরা নিজেরাই সেটা মানি না। আমরা টিচার, শুধু আমরা একে অপরকে কাঠি করে যাচ্ছি। দয়া করে দয়া করে কে কাকে কি বলছে সেটা না ভেবে পুরো বিষয়গুলো জানুন। আজকে এই খাতা পেন নিয়ে বসেছি না, এমনি এমনি বসিনি, খাতা পেন নিয়ে এমনি এমনি বসিনি, আপনাদের সকলকে পুরো ডিটেল জানাবো। আবার বলছি, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, যা যা বলেছি সত্যি কি মিথ্যে আপনারা মিলিয়ে নেবেন। আর যদি আমার তথ্য আপনাদের বিশ্বাস না হয়, আপনারা যদি ওই কেস নাম্বার গুলো দিয়ে দিয়ে কোনো জায়গা থেকে বার করার চেষ্টা করেন, করে দেখতে পারেন যদি পারেন, আমি জানি না বার করা যায় কিনা, আই হ্যাভ নো আইডিয়া। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, হাইপ করবেন। নমস্কার।